travelers, welcome to the Passport Stories Season 1 and Episode 2, where we see stories, hear cultures and live tourism. So আমরা চেষ্টা করব একদম অথেন্টিক এন্ড রিয়েল থাকার এবং আমরা যে কথাবার্তা বা যে ডিসকাশন গুলো করব এগুলো থাকবে একদমই ফর আওয়ার অডিয়েন্সেস, যেন আপনারা নতুন কিছু জানতে পারেন এবং আপনাদের ভিউ বা আপনাদের যেই জিনিসগুলো আমাদেরকে জানানোর দরকার সেগুলো যেন আপনারা জানাতে পারেন। সো আজকে গেস্ট হিসেবে আমাদের সাথে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি এন্টারপ্রেনার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট রিফাত আরা। চলে যাব সরাসরি তার কাছে। হাই রিফাত আরা, হাউ আর ইউ ডুইং? গুড, আলহামদুলিল্লাহ ভালো। কেমন যাচ্ছে দিনকাল, কি করছেন? ভালো যাচ্ছে। জুন মাসটা পুরো ট্রিপের উপরে ছিলাম, সো এখনো মনে হচ্ছে ভাইবে আছি। সো ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা আসলে এই জায়গাতে যেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে চাই, বেসিক্যালি ধরেন ট্রাভেলে যে এক্সপিরিয়েন্সগুলো হয়, হ্যাঁ, মানুষ অনেক রকম এক্সপিরিয়েন্স শেয়ার করে। সো আমরা এইটাতে কয়েকটা সেগমেন্ট করেছি। সো ফর অডিয়েন্স ইন্ট্রোডাকশন, ওই সেগমেন্টগুলো আমরা ইন্ট্রোডিউস করবো একটার পর একটা। সো ফার্স্টে যে সেগমেন্টটা আমরা করতে চাই সেটা হচ্ছে ইনসাইড স্টোরিজ, মানে আপনি ট্রাভেল করতে গেলে অনেক রকম স্টোরিজ আপনি করেন। সো উই উইল নাও গেট ইনটু দ্যাট সেগমেন্ট, ইনসাইড স্টোরিজ। আপনার ঘোরা দেশে সবচেয়ে সুন্দর জায়গা, যেহেতু মানে ট্রাভেল নিয়ে করছি, বাট সবার আগে দেশকেই প্রাধান্য দিচ্ছি। সো বাংলাদেশে ঘোরা বেস্ট কোন ডেস্টিনেশন বা কোন জায়গা? বাংলাদেশের মধ্যে আমার বেস্ট লাগে বান্দরবন। মনে হয় যে এর থেকে সুন্দর আর হতেই পারে না, বিকজ অনেক অনেক বিউটিফুল। অ্যান্ড বান্দরবনে এখন অনেক জায়গা আছে যেগুলো এখনো ওইভাবে করে মানুষ জানে না বা কেউ যায় নাই, মানে ওই জায়গাগুলো আবিষ্কারই হয় না এরকম। সো ওখানে গেলে আমার ডিফারেন্ট একটা ফিলিং হয়, অ্যান্ড আই রিয়েলি লাভ গোয়িং টু বান্দরবন। সো যদি বলি বান্দরবনে আপনি কোন রিসোর্ট বা কি টাইপের রিসোর্ট বা কেন বান্দরবন আসলে এত ভালো লাগে, যদি স্পেসিফিক দুই তিনটা? বান্দরবনে লাইক ওখানে একদম মনে হয় যে আমি মেঘের উপরে থাকতেছি, আমার চারপাশে মেঘ ভেসে যাচ্ছে, এর জন্য ভাল লাগে। রিসোর্ট বলতে সাইরো তো বেস্ট ওখানে। এছাড়াও এখন অনেক রিসোর্ট হচ্ছে, আর রিসোর্ট ছাড়াও ওখানে লাইক র এক্সপিরিয়েন্সও নেওয়া যায়, লাইক অনেক হাইকিং করতে যায়। আমি এখনো চাই না, এত সাহস আমার হয় নাই, বাট এর জন্য আমার খুব মানে এই ব্যাপারগুলো আমার কাছে অনেক এক্সাইটিং লাগে। নাইস নাইস, ভেরি নাইস। সো দেশের মধ্যে তো আমাদের আসলে উই হ্যাভ মেনি হিডেন জেমস, বাট যেগুলো আসলে আমরাও ওইভাবে এক্সপ্লোর করতে পারি না বা আমরা ওইরকম কাজও করতে দেখি না মানুষকে। সো উই হোপ যে ওই জিনিসটা নিয়ে আমরা আরও বেশি কাজ করবো, অ্যান্ড উই উইল অলসো প্রমোট ট্যুরিজম বাংলাদেশকে নিয়ে। সো এবার আসি দেশের বাইরে। সো দেশের বাইরে আমি জানি আপনি অনেক জায়গায় ঘুরছেন। সো ওইগুলোর মধ্যে আমাকে বেস্ট একটা ডেস্টিনেশন বলেন যেখানে আপনি বারবার যেতে চান, এটা এক, আর সেই জায়গাটা আপনার কাছে বেস্ট কেন লাগে? অনেকগুলো জায়গা আছে এরকম। আমি যদি একটু দূরে বলতে যাই তাহলে আমার ক্যাপাডোকিয়া অনেক পছন্দের একটা জায়গা টার্কিতে, বিকজ সিটিটাই পুরো ম্যাজিক্যাল, মানে হিস্ট্রিক্যাল সব কিছু এত বেশি রিচ, আমার কাছে অনেক মনে হয় যে খুব ম্যাজিক্যাল একটা জায়গা মনে হয়। আর গো টু প্লেস যদি বলি, আই লাভ গোয়িং টু থাইল্যান্ড, লাইক একদম গো টু প্লেস, সব কিছু আছে ওখানে। আর ভেরি রিসেন্টলি আমি লাস্ট মান্থে আসলাম হচ্ছে শ্রীলঙ্কা থেকে। তো শ্রীলঙ্কাকে আমার হিডেন জিম মনে হয়েছে, মানে শ্রীলঙ্কাতে অনেক জায়গা আছে যেগুলো এখনও আসলে এভাবে করে ইনভেন্ট করা হয় নাই, মানুষ খুব কম গেছে। সো আমি শ্রীলঙ্কা আরো কয়েকবার যেতে চাই। একদম ট্রু, মানে আমিও শ্রীলঙ্কায় লাস্ট কাপল অফ মান্থস আগে গেছি, আই ওয়াজ সারপ্রাইজ যে শ্রীলঙ্কাতে যে এত এত সুন্দর জায়গা, এন্ড দ্য হিস্ট্রি দে হ্যাভ, ইটস অ্যামেজিং। অত টুরিস্টও কিন্তু যায় না এখনো, সো খুবই সুন্দর জায়গাগুলো। রাইট। সো আপনি ধরেন ট্রাভেল করতেছেন এই টাইমে, এরকম সময় এমন খুব বাজে একটা এক্সপিরিয়েন্স যেটা মনে হয়েছে যে না, এই ট্রিপটা এখানেই শেষ করা উচিত, বা এরকম কিছু? আমার ট্রিপে গেলে, আমি ট্রিপে গেছি কোনো কাহিনী হয় না এরকম কোনো ট্রিপ হয় না, অনেক কাহিনী হয়, আমি হারাই যাই, আমার বাচ্চা। বাট সব থেকে ওর্স মানে পুরো টিমের জন্য ছিল, আমরা যেবার টার্কিতে যাই, লাইক আমরা ইউকে টার্কি একবারে নিয়েছিলাম। তো টার্কিতে আমাদেরকে রিসিভ করতে আসার কথা ছিল ট্রাভেল এজেন্সির, অ্যান্ড ওদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। সো আমাদের তো ইস্তাম্বুলে আমরা নেমেছি, আর আমরা জানি যে ইস্তাম্বুল এমন একটা সিটি যেখানে মানুষ গায়েব করে দেয় দিন দুপুরে। হ্যাঁ, তো আমি 2 বাচ্চা নিয়ে এতগুলো লাগেজেস নিয়ে দাঁড়ায় আছি, আমাকে নিতে আসার কথা। এর পরের ডেস্টিনেশন ছিল ইউকে। সো ইউকে হলে কোনো প্যারা নেই, আমি কিন্তু একটা ট্যাক্সি নিয়ে চলে যেতে পারতেছি। আর ইস্তাম্বুলে বাচ্চা নিয়ে এই সাহসটা আমি করতে পারতেছি না। আমরা অলমোস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়াইছিলাম এয়ারপোর্টে, ট্রাভেল এজেন্সি আমাকে রেসপন্স করতেছে না, রেসপন্স করে বলতেছে আসতেছি। মানে ইট ওয়াজ হরিবল, মানে অনেক ইজিলি বলতেছি, কেমন লাগে তখন, মানে 2 বাচ্চা নিয়ে আমি যে একটা ট্যাক্সি নিয়ে যাবো, আমি এই সাহসটা করতে পারতেছি না, বিকজ সিটিটা তো অত আমার কাছে মনে হয়েছে যে এত হিস্ট্রি শুনছি এখানকার, সো সাহস করতে পারতেছিলাম না বাচ্চা নিয়ে এয়ারপোর্ট থেকে বের হওয়ার। ট্রু। সো এই সব এক্সপেরিয়েন্স আসলে খুবই, মানে যে আসলে ওই জায়গাটা থাকে সে বুঝে যে আসলে কত ডেঞ্জারাস আসলে বিষয়গুলো। সো বাজে একটা অভিজ্ঞতা আপনার শুনলাম, সেটা টার্কিতে ছিল, which is an amazing destination as well. আমার খুব
ইচ্ছাটা আর কি এক্সপ্লোর করবো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স, আপনি এমন একটা দেশে গেছেন বা এমন একটা জায়গায় গেছেন যেখানে ইউ হ্যাড দ্য বেস্ট এক্সপিরিয়েন্স, এবং এটা একটাই বলতে হবে, এটা 2-3টা বলা যাবে না, যে কোনো একটা এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করতে মানে হবে। অনেক পুরানো বলবো নাকি রিসেন্ট হইতে পারে, পুরাতন হইতে পারে, নতুন হইতে পারে, বা আমি আপনি যে- একটা কাজ করেন, পুরাতন একটা বলেন, নতুন একটা বলেন, যে আগে আচ্ছা। একটা টাইমে ধরেন 10 বছর বা এরকম টাইম আগে একটা, আর এখন রিসেন্ট টাইমসে একটা, এরকম 2টা অপশন। আচ্ছা, না 10 বছর আগে অনেক আগে নেপাল, হ্যাঁ। এগুলো বলে লাভ নেই। আমার এগেন যখন আমি হট এয়ার বেলুন রাইড করি ক্যাপাডোকিয়াতে, আমার মনে হয়েছে মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে আমার কাছে, ওটা খুবই অ্যামেজিং, মানে খুবই ম্যাজিক্যাল। আমি মেঘের মধ্যে এরকম হট এয়ার বেলুনে যাইতেছি, মানে খুবই ড্রিমি ছিল, খুবই সুন্দর ছিল। আর রিসেন্টলি হচ্ছে আমার এমনিতেই ট্রিপে গেলে সব কিছু অনেক ভালো লাগে, এক্সপ্লোর করতে ভালো লাগে। অ্যান্ড এবার হচ্ছে আমরা যে নিজেরা খুঁজে একটা বিচ বের করছে শ্রীলঙ্কাতে, ওটাও অনেক অ্যামেজিং ছিল, মানে খুবই ড্রিমি একটা বিচ, ছোট্ট একটা বিচ। সো এটা কি মানে ইজ দিস ফর রিয়েল, মানে এরকম লাগছে। So, নামটা শেয়ার করেন আমাদের সাথে, আমরা একটু এটা মনে হয় সিক্রেট বিচ, বিচটা তো নামটাই সিক্রেট বিচ, নামটাই সিক্রেট বিচ। কিন্তু এইটা মানে কোন এরিয়াতে? এইটা হচ্ছে মেরিসাতে। মেরিসাতে ইউজুয়ালি সবাই গেলে যায় হচ্ছে কোকোনাট বিচ গার্ডেনে। সো যে কোনো ট্রাভেল এজেন্সি দেখবেন বা সবাই ওখানেই যাবে, কোকোনাট বিচ গার্ডেন, অ্যান্ড হোটেলগুলো যে এরিয়াতে, ওই এরিয়াতে একটা বিচ আছে, ওই দুটা জায়গায় যায়। তা আমরা ওখানে জিজ্ঞেস করে এটা মানে বের করলাম যে এখানে একটা সিক্রেট বিচ আছে একটু দূরে। তো জায়গাটা একটু লাইক উঁচা নিচা রাস্তা, মানে রাস্তাটাও তো বেশি স্মুথ না, মানে যাওয়ার ওয়েটাও তো স্মুথ না। বাট যখন আমরা গেলাম, আমি ওয়াজ লাইক, মানে আমার কাছে এআই জেনারেটেড কিছু ভিডিও দেখি না আমরা, একদম এরকম মনে হয়। ওকে সো আপনার সাথে মানে আফটার দিস ইন্টারভিউ আমরা ওই বিচটা নিয়ে আলাপ করবো। উই উইল অলসো ওয়ান্ট টু ইন্ট্রোডিউস এই টাইপের আনকমন জিনিসপত্র, সো ওইটা নিয়ে কাজ করব। সো নেক্সট যে কোয়েশ্চেনটা করব সেটা হচ্ছে যে দ্য গ্রিন পাসপোর্ট, আমাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনার দেশের বাইরে কিরকম অভিজ্ঞতা, মানে এই পাসপোর্টটা কোনো জায়গায় প্লেস করলে হাউ দে টক টু ইউ, বা দ্য বিহেভিয়ার অফ দ্য কালচার, বা কিরকম এক্সপিরিয়েন্স, এটা একটু ওরা share চিনি করেন। না। আচ্ছা, না এটা এটা একটা দেশ আছে, এটা চিনি না। মানে আমি যখন ফার্স্ট ইউকেতে যাই অনেক বছর আগে, লাইক এখন থেকে প্রায় 17 ইয়ার্স ব্যাক, 17 বছর আগে ইউকেতে গেছি আমি তখন। মানে ওরা বাংলাদেশের পাসপোর্ট না চিনতেছে না, এটা কি ইন্ডিয়ান পার্ট, মানে এটা কি ইন্ডিয়ার কোনো একটা জায়গা, এটা জিজ্ঞেস করতেছে। সো চিনে না। বাট একটা মজা আছে যে নেপালে গেলে ওরা খুব আমাদেরকে ভ্যালু করে, শ্রীলঙ্কাতে অনেক আছে, বাংলাদেশি টুরিস্ট অনেক যায়। বাট মোস্ট অফ দ্য জায়গায় আমি খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স আসলে ফেস করি না, কারণ মানুষ চিনিই না বাংলাদেশ। আচ্ছা, So, ভালো খারাপের প্রশ্নই আসে না। ওই জায়গাতে আমার কাছে আমার 2-3টা এক্সপিরিয়েন্সে যেটা বলে যে ওরা বাঙালিদেরকে অ্যাজ গেস্ট অনেক বেশি পছন্দ করে, এন্ড ওরা মানে বলে যে আমরা নাকি অনেক বেশি আউটগোয়িং এন্ড ফান লাভিং, সো এটা ফেস করেছি। কালারফুল এন্ড অল, ইন্ডিয়ার সাথে মিলায় ফেলে, বাট ওদের অনেক আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। ইন্ডিয়ার সাথে মানে মানে আমাদের তো ওই পার্শ্ববর্তী তো দেশের সাথে আমাদেরকে মিলায় ফেলার চেষ্টা করে। মানে খুব একটা খারাপ এক্সপেরিয়েন্স মানুষ বলে, আমি করে নাই এখন। দ্যাটস গুড মানে তাহলে ইউ অলওয়েজ হ্যাড গ্রেট ট্রিপস। যেটা খারাপ ওটা হচ্ছে চিনে না, মানে আমার দেশটা কোথায় এটা বোঝার চেষ্টা করে আমার আশেপাশের দেশগুলো দিয়ে, তুমি কি এখানকার মানে আশেপাশের সাবকন্টিনেন্টের সাথে এটা মিলায় হইতে পারে, ফেলে। এটা নিয়ে এক্স্যাক্টলি, কোনো মানে প্যারা নাই আমাদের, এটা yeah, ঠিক it's আছে, okay. আমরা শান্তিতে আছি একটা ছোট জায়গায়, ইটস ওকে। কোন দেশের কালচার আপনাকে অনেক বেশি মানে ইন্টারেস্ট, বা আপনার অনেক বেশি ভালো লাগে, আপনার মনে হয় যে ওইরকম যদি আমরা হইতে পারতাম, বা এই টাইপের? এটা বলে মানুষ আমাকে মারবে না তো? না কেন? আমার কাছে ইন্ডিয়ান কালচার অনেক ভালো লাগে, ওরা অনেক রিচ। ওদের এক একটা জায়গায় গেলে ওদের কালচারটা এক এক রকম, এবং মানুষ যত যাই বলুক ওরা কিন্তু নিজেদের ব্যাপারটাকে ধারণ করে। ওদের দেখবেন যে এক একটা জায়গায় খাবারের এক একটা নাম আছে। আমরা কিন্তু একটা আমাদের যদি একটা ট্র্যাডিশনাল খাবারের নাম বলে, আমরা কি বলবো? মাংস ভুনা, কালা ভুনা, মাছে ভাত, হ্যাঁ মাছে ভাতে। বাঙালি কোনো স্পেসিফিক কিন্তু একটা ডিশের যে নাম, বাঙালি নাম কিন্তু খুব কমই আছে। মেজবানি গোস্ট টোস্ট দু একটা আছে, এছাড়া কিন্তু নাই। বাট ওদের দেখবেন বিভিন্ন জায়গায় এক এক রকম খাবার, এক এক রকম ওদের সংস্কৃতি এক এক রকম, এবং ওরা খুবই কালারফুল। সো আমার কাছে যেহেতু পাশের দেশ, অনেকবার যাওয়া হয়েছে, আমার কাছে ওদের অনেক কালচার। ধরেন যে অনেক রকম কন্ট্রোভার্সি অনেক কিছু থাকতে পারে, বাট দেন এগেইন আমরা অ্যাজ ট্রাভেলার্স উই ওয়ান্ট টু বি ওপেন টু দ্য ওয়ার্ল্ড। কালচারালি ওরা অনেক বেশি রিচ আমাদের থেকে। সো ওই জায়গাতে আই অলসো এগ্রি উইথ ইউ যে ইন্ডিয়ার প্রত্যেকটা প্রদেশে গেলে ইউ সি ডিফারেন্ট কালার্স, লাইক এন্ড ইউ সি এভরিথিং ইন ওয়ান কান্ট্রি। মনে হয় যে একটা দেশ থেকে অন্য দেশে চলে আসছি, আমার কাছে অনেক ভালো লাগে এটা। অ্যাপ্রিশিয়েট দ্যাট রিয়েলি। সো এখন আপনাকে যদি বলা হয় যে আপনি কোনো একটা দেশে গিয়ে থাকতে পারবেন, আপনি বাড়ি গাড়ি সব পাবেন, এন্ড আপনি ওই দেশে রেস্ট অফ ইউর লাইফ ইউ হ্যাভ টু লিভ দেয়ার, আপনি কোন দেশটাকে চুজ করবেন?
ওয়াইজলি চুজ করলে তো আমি চুজ করবো হয়তো কানাডা বা যেসব জায়গায় সোশ্যাল না সিকিউরিটি অনেক এত বেশি। এত বেশি ডিপ্লোম্যাটিক হওয়া লাগবে না। আর for আই fun। ওয়ান্ট যে আপনি বলবেন যে হ্যাঁ সুইজারল্যান্ডের অ্যালপসে আমি হ্যাঁ। ওখানে থাকতে চাই, ওখানে ওইরকম এই টাইপের কোনো একটা জিনিস এইরকম বলে, মানে ভবিষ্যৎ ভালো খারাপ আপনাকে দিয়ে দিল কেউ, আচ্ছা যে ওকে, আপনার আমি অনেক ফান লাভিং, লাইফ সেট। আমি অনেক ফান লাভিং, আমার সিটি লাইফ অনেক পছন্দ, মানে আমাকে আমার পাহাড় সাগর অনেক ভালো লাগে, বাট ওরকম একটা নিরিবিলি জায়গায় নিয়ে আমাকে রাখলে আমি 5 দিনের বেশি থাকতে পারবো না। Right. মানে আই নিড লাইক সিটি লাইফ, অনেক মানুষজন থাকবে। আমি কার্ডিফে ছিলাম, বাট স্টিল আমার লন্ডন অনেক ভালো লাগতো বিকজ অনেক বেশি সিটি লাইফ ওখানে। সো ওই চিন্তা করলে আমি ডেফিনেটলি থাইল্যান্ডে যাবো, বিকজ আমার ফ্রেন্ডরা তো এখানে আসবেই বছরে একবার। সো আমি ওখানে থেকে যাবো, অ্যান্ড ওখানে আমি চাইলে ন্যাচারাল বিউটিও পাচ্ছি, বিচও পাচ্ছি, পাহাড়ও পাচ্ছি, সব কিছু পাচ্ছি। সো ইয়া, এই মুহূর্তেটাই মনে হচ্ছে। নাইস নাইস। তো আপনার তো ফ্রেন্ডও লাগবে, আপনি ফ্রেন্ড ছাড়া কেমনে? এই জন্যই তো বললাম থাইল্যান্ড। হ্যাঁ, তো ফ্রেন্ডদেরকে নিয়ে যাবেন, লাইক দ্যাটস লাইক অ্যানাদার অপশন, যে Yeah. ঠিক আছে ফ্রেন্ডদেরকে নিয়ে আমরা মুভ করতে পারি কোনো দেশে। আচ্ছা, আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন আছে। যেহেতু আমি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করতেছি এন্ড এভরিথিং, একটা টেন্ডেন্সি দেখছি যে ক্লায়েন্টদের মধ্যে যে কোনো কিছু শপিং করতে গেলে বা এত কিছু যাচাই করে না, বা হয়তো প্রাইস ট্যাগটা অত বেশি কেয়ার করে না, সেটা ব্র্যান্ড হোক নন ব্র্যান্ড হোক হোয়াট এভার ইট ইজ, বাট ট্রাভেলিংয়ে কোনো সার্ভিস নিতে আসলেই আমাদের ক্লায়েন্টরা একরকম মনে করেন যে ডিসকাউন্ট মনে করে, যে এই জায়গায় টাকা লুজ করতেছে বা এরকম কিছু। এই জিনিসটা কেন হয়? মানে আপনার কি এরকম কোনো মনে হয়েছে, বা এটা কি কারণে হইতে পারে, যদি আমাদেরকে একটু বলেন। এটা একটা ব্যাপার আছে যে আমরা যে কোনো কিছুই যখন মাঝখানে কেউ থাকে, বাঙালি মনে করে যে মাঝখানের লোকটা সব টাকা নিয়ে নিচ্ছে। আর আমরা বাঙালিরা কিন্তু অনেক চালাক, মানে Right. বুদ্ধিমান না, অনেক চালাক, সবকিছু আমরা নিজেরা করতে যাই, মানে একদম মানে স্বাবলম্বী হওয়া ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি নিয়ে নিছি আমরা। অ্যান্ড এখন তো খুবই ইজিলি Booking.com-এর মতো অনেক অনেক অ্যাপস থেকে মানুষ মনে করে আচ্ছা এটা আমি এখানে আমি মনে হয় 2,000 টাকা সেভ করলাম, ট্রাভেল এজেন্সিকে দিলে আমার এটা অনেক বেশি বেশি লাগে। লাভ। বাট মানুষ এটা চিন্তা করে না যে আমি যখন একটা ট্রাভেল এজেন্সিকে আমার ট্রাভেলের ব্যাপারটা দিচ্ছি, আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু আমি শুধু এই ট্রাভেলের প্যাকেজটা নিচ্ছি না, আমি কিন্তু আমার পিস অফ মাইন্ড নিচ্ছি। আমার কিছু হলে আমি একটা মানুষকে নক করতে পারতেছি। এগেন ইস্তাম্বুলের কথা যেটা আমি বললাম, কিছুদিন আগে আমার বড় ভাই গিয়েছিলেন, তোরা পুরো একটা গ্রুপ গিয়েছিল, তো একা একা ঘুরছিল অ্যান্ড অল। সো ওখানে ওনার প্রায় $1,000 মতো একটা লোক কেমনে কেমনে যেন নিয়ে গেছে, উনি বুঝেও নাই। অ্যান্ড আমার যেটা ছিল, আমি যখন গেলাম আমার সাথে কিন্তু 24/7 একটা গাইড ছিল। দো আমার ট্রাভেল এজেন্সি আমাকে দেরি করে পিক করতে আসছিল কোনো একটা কারণে, ওটা পরে সর্ট আউট হয়েছে। সো আমার সাথে কিন্তু একটা টার্কিশ গাইড ছিল 24/7। হ্যাঁ, তো আমরা এরকম কোনো কিছুতে পড়ি নাই, বিকজ ওখানকার স্থানীয় একজন মানুষ আমার সাথে আছে। তো আমরা যখন একটা ট্রাভেল এজেন্সিকে টাকা দেই, তখন কিন্তু আমরা পুরো মানে ট্রিপটা একদম স্ট্রেস ফ্রি হয়ে যায়, আমরা পুরো পিস অফ মাইন্ড কিনে নেই। বাট এইটা ম্যাক্সিমাম মানুষ বুঝতে চায় না। এরা মনে করে ধরেন একটা জমিও কিনতে গেছে বা কোনো কিছু করতে গেছে, সব নিজে করতে যায়। আমি তুমি দুই পক্ষ কিন্তু হয় না, এখানে যদি একটা মিডল একটা পার্সন থাকে, তখন কিন্তু আমরা অনেক কিছু অনেক সহজেও পেয়ে যাই। বিকজ ধরেন আপনি নিজে নিজে একটা হোটেল বুকিং দিলেন, আমি ধরলাম আপনি হোটেল বুকিংটা কম দামে পেয়েছেন, কিন্তু যাওয়ার পরে কোনো প্রবলেম হলে নক করার কিন্তু মানুষ নাই। বাট মানুষ আবার যে এই জিনিসটাকে করে যে ট্রাভেল এজেন্সি সব নিয়ে নিচ্ছে, এটারও একটা কারণ আছে। বিকজ অনেক সময় দেখা যায় যারা মাঝখানে থেকে কাজ করে ট্রাভেল এজেন্সিস বা যে কোনো এজেন্সিস, এরা কিন্তু পুরা ব্যাপারটা একটা ব্রেকডাউন থাকে না, যে এটা এত টাকা লাগছে, এখানে এত টাকা খরচ, পুরো একটা জিনিসটা কিন্তু আমরা জানাই না, বা কমিউনিকেশন একটা গ্যাপ থাকে, যে আমি আপনার থেকে একটা প্যাকেজ নিচ্ছি, আপনি দিচ্ছেন, মাঝখানে কিছু জিনিসের গ্যাপ থাকে। সো মানুষ একটু সন্দেহপ্রবণ হয়, তো মানুষের মনে হয় যে এই গ্যাপে মনে করে যে আল্লাহ ও আমাকে ঠকায় বড় লোক হয়ে গেল, অনেক টাকা চার্জ করে ফেলছে। এক্স্যাক্টলি, বাট দিস ইজ নট লাইক দ্যাট আসলে। সেটাই, মানে ওই জায়গাতেও আমাদেরও, যদি আপনার মাধ্যমে আমি অডিয়েন্সদেরও শেয়ার করি, যে আমাদেরও কিছু লিমিটেশনস আছে। ধরেন আমরা প্রত্যেকটা জিনিস তো আমরা নিজেরা করতে পারতেছি না, সো আমাদের বাইরের অনেক স্টেক হোল্ডারদের সাথে কাজ করতে হয় না এভরিথিং। সো ওই জায়গাতে অনেক সময় ওরাই হয় কি কোটেশনটা আপনার ওই লেভেলে দেয় না, ব্রেকডাউনটা দেয় না। বাট আমরা তারপরও এখন প্র্যাকটিসে আনছি, আমরা যারা আছি এই ট্রেডে, যে ব্রেকডাউনগুলো কীভাবে দিয়ে ক্লায়েন্টের সাথে আরও বেশি ক্লিয়ার থাকা যায়, যে না আপনি যেটা পে করছেন ইউ আর গেটিং দ্য সার্ভিস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি আসলে একটা জায়গা পাচ্ছেন যেখানে আপনি আপনার যে কোনো প্রবলেমের বিষয়ে জিনিসগুলা বলতে পারেন বা ডিসকাস করতে মানে পারেন। পুরোটা তো আপনারা দিতে পারবেন না, Right. আর পুরোটা মানে অডিয়েন্সের বা একজন ক্লায়েন্টের পুরোটা নিয়েও কোনো লাভ নাই আসলে, right. বাট যতটুকু পারা যায়। এক্স্যাক্টলি ওইটাই করছি। সো আমরা এখন মুভ করবো আমাদের নেক্সট সেগমেন্টে, যে সেগমেন্টের নাম হচ্ছে দ্য ট্রিপ ডিজাইন সেগমেন্ট। এই জায়গায় আমরা আমাদের গেস্টের জন্য একটা ফুল ট্রিপ প্ল্যান করব। আমরা যেই পেমেন্ট করে আসলে এই প্ল্যানগুলো করি, উনি ঠিক ওই পেমেন্টটাই করবেন, এর সাথে উনি কত টাকা আমাকে সার্ভিস চার্জ দিবেন আমি টাকা জিজ্ঞেস করিনি। আচ্ছা ধরেন লেটস সে এখন আপনি সামনে ট্রাভেল করবেন, আপনি কোনো একটা দেশে যাবেন, সো ওই জায়গাতে আমি আপনাকে বেস্ট প্রাইসটা আপনাকে এনশিওর করবো। সো আপনি বলেন আপনার এন্ড থেকে যে
আপনি যে কোনো একটা দেশে যাওয়ার সময় যদি কেউ আপনাকে হেল্প করে কোনো কিছুতে, আই এম কলিং ইট হেল্প বিকজ আপনি সার্ভিস নিলেও আমরা আপনাকে হেল্প করছি টু ডু দিস মোর স্মুথলি। সো ওই জায়গাতে আপনি একটা পার্টিকুলার পার্সনের জন্য কত টাকা সার্ভিস চার্জ দিতে ইচ্ছুক, বা আপনার এটা গায়ে লাগবে না, বা এটা আপনি মন থেকে খুশি হয়ে দিবেন? আচ্ছা, আমি আসলে জানি না যে এখানে কিরকম কি করতে হয়, আমি একদমই দামাদামিও করতে পারি না। এখন এটা ডিপেন্ডস অন আমি কোন কান্ট্রিতে যাচ্ছি আসলে। এখন আমি ইউরোপ ট্যুরে গেলে সেটা একরকম হবে, আর আমি যদি এখন দেশের পাশে একটা দেশে যাই তখন এটা একরকম হবে। আমি না, এটা কাছাকাছি। আপনার জন্য আমি একদম ইজি করে দিই। হ্যাঁ। ধরেন লেটস সে আপনি 4 জনের ফ্যামিলি যাচ্ছেন। হ্যাঁ। এখন একজনের জন্য আপনাকে ফ্লাইট থেকে শুরু করে হোটেল বুকিং, সাইট সিইং, ট্রান্সফার সবকিছু করে দেওয়ার হ্যাঁ। যে প্রাইস, সেটা আপনি যেটা স্টক প্রাইস সেটাই পে করছেন। হ্যাঁ। বাট এই আপনার জন্য ধরেন আপনি আপনার জন্য কত টাকা এক্সট্রা পে করবেন ফর দ্যাট সার্ভিস যে আপনি নিলেন একজনের কাছ থেকে এবং আপনি যে হেল্প করলো, আচ্ছা। এটা 500 থেকে 5 লাখ হতে পারে। বাট হ্যাঁ। মানে আপনি কত অ্যামাউন্ট সেখানে ধরেন স্পেন্ড করতে চাবেন, যে ঠিক আছে ওর কাছ থেকে সার্ভিসটা নিয়েছি, আমি ওকে সার্ভিস চার্জ এটা দিলাম 5,000 10,000 মানে স্পেসিফিক দেন যে এই দেশে যাচ্ছেন এরকম, তখন Let's say আমি বলতে পারবো। আপনি হ্যাঁ। নেক্সট কোন দেশে ট্রাভেল করবেন? এই যে বললাম একটু আগে থাইল্যান্ড। আপনি থাইল্যান্ড ট্রাভেল করবেন, তো থাইল্যান্ডেই ধরেন আপনার জন্য আমরা প্যাকেজটা রেডি করব। সো এই জায়গায় আপনি পার পারসন কত টাকা সার্ভিস চার্জ দিবেন? আমার একার জন্য, মানে ফ্যামিলি আপনি হলে একটা একা- প্যাকেজ হয়ে যায় না? না না, ফ্যামিলি তো হ্যাঁ, ওই জায়গাতে আমাদেরকেও তো একটু সুযোগ দিতে হবে। সো ফ্যামিলি হচ্ছে ধরেন আপনি 5 জন যাচ্ছেন, হ্যাঁ। এবার 5 জনের জন্য আপনি ধরেন যে আপনি যারা বড় আছে অ্যাডাল্ট তাদের জন্য আপনি কত টাকা সার্ভিস চার্জ দিবেন, আচ্ছা। এবং যারা বাচ্চা আছে বা চাইল্ড আছে তাদের এমন হয় নাকি? হ্যাঁ হয়। এই জন্যই তো সো উই আর ট্রাইং টু ইন্ট্রোডিউস দিস নিউ থিং। নিউ থিং কেন? ধরেন যে আপনি যে কনফিউশনটা থাকেন যে আপনার কাছ থেকে বেশি চার্জ করা হচ্ছে বা বেশি নেওয়া হচ্ছে, ওই জায়গাটাতে উই ওয়ান্ট টু বি ভেরি ক্লিয়ার উইথ ইউ যে আমি আপনাকে যেটা দিচ্ছি আপনি প্রাইসটা ঠিকঠাক পাচ্ছেন। আপনার ওখানে আপনি যে কোনো জায়গায় সেটা ক্রস চেক করতে পারেন বা যাচাই করতে পারেন, বাট আপনি আসলে স্পেসিফিক সেটা হতে পারে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে হ্যাঁ আপনি ফ্যামিলি নিচ্ছেন, আপনি ফ্যামিলির জন্য কত টাকা সার্ভিস চার্জ দিবেন, বা আপনি সিঙ্গেল গেলে সেটা কত টাকা? আমি সিঙ্গেল যে আমি 5 to 10,000 টাকা কোনো মানে আমি দিব এটা, আচ্ছা। বিকজ ফর দ্য রিপোর্ট লাইক 10,000 দিব। বাট যখন আমি ফ্যামিলি যাব তখন যদি 10,000 দিতে না, না। যাই তখন ইটস লাইক অনেক তখন বেশি আপনি হয়ে এটা যায় না? কম্বাইন করে হ্যাঁ, ফেলবেন। exactly. সো আমরা বুঝলাম যে রিফা তারা নেক্সট ট্রিপে যখন যাবে শি উইল পে আস সার্ভিস চার্জ অফ 10,000, সে যদি একা মানে যায় 5 to 10 হ্যাঁ 5 to 10। সো আর ফ্যামিলি নিয়ে গেলে সেটা আমরাই আবার বলে দেব, ঠিক আছে ফ্যামিলি গেলেও আপনি আমাদেরকে ওইভাবেই দিয়েন, ঠিক আছে? এক্স্যাক্টলি, এটাই হওয়া উচিত না? মানে ওকে, আলাদা আলাদা তো হয় না। আমরা এখন একটা ট্রিপ প্ল্যান করতে চাই আপনার জন্য, Okay. যে লাইভে আমরা খুব কম সময়ের মধ্যে আপনি কোথায় যেতে চান এবং আপনি ওখানে কি কি করবেন এই পুরো জিনিসটা আমরা কভার করতে চাই। সো আপনি বলেন যে আপনি এখন নেক্সট ট্রাভেল কোথায় করতে যাচ্ছেন এবং সেই জায়গায় কি কি করতে চান আমরা, এবং আচ্ছা। আপনি কয়জন যাবেন এই জিনিসটা বলবেন। আচ্ছা, আমি সব থেকে বেশিবার মনে হয় গিয়েছি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। এই কান্ট্রিগুলোতে আসলে বারবার যাওয়া হয়। রাইট। থাইল্যান্ডে আমি লাস্ট গিয়েছিলাম কোলপ্লের একটা কনসার্ট দেখতে, এরপরে আর যাওয়া হয় নাই। সো নেক্সট আমি গেলে থাইল্যান্ডে যেতে চাই। ওকে। কিন্তু থাইল্যান্ডে আমি ব্যাংককের বাইরে শুধু ফুকেটে গিয়েছি, বাট এখন আমি দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর হিলি এরিয়াজ আছে, লাইক কোসামুই, ক্রাবি, এরকম অনেক জায়গা আছে যেসব জায়গায় আমার চিয়াংমাই, চিয়াংমাই হ্যাঁ। এক্স্যাক্টলি, টু হিলি এরিয়া অ্যান্ড অল, সেই জায়গাগুলোতে আমার যাওয়া হয় নাই। এবার আমি গেলে আসলে খুব একটা সিটি লাইফ চাই না, মানে ব্যাংককে থাকতে চাই না, আমি এরকম 4-5টা জায়গা আসলে ঘুরে দেখতে চাই, ওকে। সো লাইক আপনি চিয়াংমাই টাইপের। লেটস সে যে আপনি প্রথমে তো ব্যাংকক ল্যান্ড করতে হবে, আপনি কবে যাবেন এটা আমাকে একটু বলেন। ধরেন একটা অক্টোবরে? ডেট, অক্টোবরে অক্টোবরে, যে কোনো হ্যাঁ। একটা ডেট আমি দিয়ে করলাম। লেটস সে অক্টোবরের 10 তারিখে আপনি যাবেন। ওকে, আপনি কয়দিন থাইল্যান্ডে কয়দিন থাকবেন? 10 দিন, 10 দিন। সো থাইল্যান্ডে আপনি 10 দিন 7 to থাকছেন। 10 days। ঠিক আছে, আপনি কয়টা জায়গা ঘুরবেন? ধরেন 2 দিন করে যদি একটা জায়গা থাকেন, 2 রাত করে একটা জায়গা থাকলে আপনার 6 দিনে হয়ে যাবে, যদি আপনি ব্যাংকক না থাকেন। আর ব্যাংককে আপনার ধরেন আসতে যে যেতে তো আসতে যেতে আপনার লাগবেই 2 লাগবেই, দিন। হ্যাঁ। সো ওই জায়গাতে আপনি ধরেন আপনাকে চিয়াংমাই দেওয়া হলো আর দেওয়া হলো এদিকে লেটস সে কোসামুই। ওকে, সো আপনি এই দুইটা জায়গায় যাবেন। সো এই দুইটা জায়গায় গেলে কোথায় কয়দিন থাকবেন? চিয়াংমাইতে যেহেতু একটু হিলি এরিয়া অ্যান্ড আই লাভ মাউন্টেন্স, সো চিয়াংমাইতে আমি একটু বেশি টাইম থাকতে চাই, অ্যান্ড 2 দিন থাকতে চাই আমি কোসামুইতে। ওকে। সো 10 তারিখ থেকে আপনি 3 দিন ধরেন, আমি 3 রাত আপনি চিয়াংমাই থাকবেন। সো 10 থেকে 13 আপনি চিয়াংমাই থাকলেন, 14 থেকে 16 আপনি কোসামুই থাকলেন। সো 19 তারিখে আপনি ব্যাক টু ঢাকা। সো আর কি কি করতে চান চিয়াংমাইতে? ধরেন কোনো স্পেসিফিক হোটেলের যদি আপনাকে বলা হয় যে কি টাইপের হোটেল, সেটা আমরাই সাজেস্ট করব হোটেলটা। বাট আপনি কি কোজি চান বা একটু বাজেট ফ্রেন্ডলি চান বা কিরকম চান? অনেক বাজেট ফ্রেন্ডলি চাই না আসলে, Okay. 3 স্টার টাইপের, অনেক বেশি এক্সক্লুসিভও না, আবার একদম বাজেট ফ্রেন্ডলি। So, আপনার ফোন আছে না? আপনি ফোনটা ক্যালকুলেটর বের করেন।
ইটস আ ফান, লাইক আমরা চেষ্টা করতেছি আপনাকে লাইভেই কোনো একটা কিছু করার। তো আপনি কি ট্রানজিট নিয়ে কোনো ফ্লাইট যাবেন না ডিরেক্ট ফ্লাইটে যাবেন? ফ্লাইট ভালো, বাট তারপর যদি কস্টিং যদি এর ব্যাপার কস্ট থাকে এফেক্টিভ হয় তখন হ্যাঁ তাহলে এক্স্যাক্টলি। সো আমরা আপনাকে ঢাকা ব্যাংকক ঢাকায় যে রিটার্ন টিকিট সেটা আপনাকে আমরা প্রোভাইড করছি লেটস সে 34,000 টাকায়, যেটা পাবলিশ প্রাইস হচ্ছে 36। চিয়াংমাইতে আপনি হিলি এরিয়াতে একটা হোটেল চাইছেন, সো ডাসিট প্রিন্সেস নামে একটা হোটেল আছে। আমি হিল ভিউ চাই। হ্যাঁ, হিল ভিউ। সো ডাসিট প্রিন্সেস নামে একটা হোটেল আছে চিয়াংমাইতে, উইচ ইজ ভেরি ভেরি নাইস। মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট 4-স্টার হোটেল, ওকে বাট রিজনেবলের মধ্যেই। সো এটাতে আপনার পার নাইট কস্ট পড়ছে ধরেন লেটস সে ব্রেকফাস্ট সহ 7,500 টাকা। সো আপনি 22,500 প্লাস 34,000, হ্যাঁ ঠিক আছে? আপনার হোটেল হয়েছে চিয়াংমাইয়ের এখন পর্যন্ত, রাইট? এরপর আমরা যাবো কোসামুই। একা গেলে কিন্তু ট্রাভেল একটু কস্টলি হয়, Yeah, এটা I আপনার know, কিন্তু কোসামুইতে আমরা একটা সিভিউ একটা হোটেল আপনাকে যদি সাজেস্ট করি, সেখানে দুইটা হোটেল আমি আপনাকে সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে আর্ক বার বিচ রিসোর্ট, ওকে এটার প্রাইসিংটাও সিমিলার টু চিয়াংমাই যে প্রাইস সেই অনুযায়ী 7,400 টাকা থেকে 500 টাকার মধ্যে। আর আরেকটা আছে হচ্ছে কোজি সামুই চেবাং, এটা হচ্ছে আপনার 6,500 টাকার মধ্যে উইথ ব্রেকফাস্ট। সো আপনি কোনটা চুজ করবেন? 2 রাতের জন্য সি ভিউ কি দুটোতে আছে? দুটোতেই সিভিউ আছে, তাহলে আই ক্যান গো ফর দ্য দ্য 6,000 লেসার ওয়ান। সো 13,000, ওদিকে ছিল আমাদের 22,500 আর 36,000, কত হলো? 71,000 সামথিং এরকম। হ্যাঁ, এখন আপনি এই যে চিয়াংমাই এবং কোসামুই যাবেন দুইটা, এটার কারণটা কি আমি আপনাকে বলি, যেহেতু এখন ফ্লাইট আপনাকে চুজ করতে হবে ডোমেস্টিক, যে আপনি চিয়াংমাইতেও ফ্লাইটে যেতে হবে, কোসামুইতেও ফ্লাইটে যেতে হবে। সো আপনাকে প্রথম দিনই আমরা ব্যাংকক থেকে কোসামুই পাঠিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনার ব্যাংককে ওই রাতটা আর থাকতে না হয়। আমাদের দুইটা জায়গায় হোটেল ডান, আমাদের রিটার্ন টিকিট ডান। এখন হচ্ছে আমাদের ডোমেস্টিক টিকিট আমরা খুঁজতেছি, এবং এরপরে হচ্ছে আমরা ব্যাংককের যে হোটেল সেটাতে যাব। আচ্ছা, আপনাকে যদি কোসামুই থেকে চিয়াংমাই একটা আর্লি মর্নিং ফ্লাইট দেওয়া হয়, কোনো সমস্যা আছে? বিকজ আপনি ওখানে যদি 7টার সময় ফ্লাইট ধরেন, সো ইউ ক্যান সেভ অ্যাটলিস্ট 4,000 টাকা। সো ওই জায়গাতে আপনার ধরেন 12,200 টাকা কোসামুই টু চিয়াংমাই ফ্লাইট। সো আপনি যদি এরকম একটা ট্রিপ দিতে চান যেখানে 2 রাত হচ্ছে কোসামুই, 3 রাত চিয়াংমাই, আর 2 রাত হচ্ছে ব্যাংকক, সো এরকম একটা 3, 2, 5, 6, 7 দিনের ট্রিপ আপনি আনকমন এই ডেস্টিনেশনগুলোতে যেতে পারছেন। যদি সোলো ট্রিপও দেন আপনার খরচ হবে 99,000 বা 1 লাখ টাকা। 1 লাখ টাকা। সো 1 লাখ টাকায় আপনি বলেছেন সার্ভিস চার্জ দিবেন 10,000 টাকা, আমি 5,000 ধরলাম টাকা। যে 5,000 টাকা আপনি দিলেন। সো 1,05,000 টাকায় আপনার কিন্তু সোলো ট্রিপ হয়ে যাচ্ছে। সো এই যে জিনিসগুলা ধরেন আপনার এই সোলো ট্রিপটার জন্য, বা এটা যদি আপনি ফ্যামিলিতে কনভার্ট করেন, বা আপনি যদি 2 জন যান, 2 জন গেলে কিন্তু ওখানে আপনার এটা চলে আসবে 80,000 অর 85,000 এই লেভেলে। বা ফ্যামিলি গেলেও কিন্তু 4 জন, এক বাচ্চা থাকলে 2 বাচ্চা এক রুমে Right. থাকা যায়, সো ইয়ে হয়ে যায়। সো এই প্ল্যানটা আপনার কেমন লাগলো গুড। এবং কতটুকু সময় লাগলো? কতক্ষণ? 5-7 মিনিট লাগলো মনে হয়। তো এই যে ধরেন জিনিসটা, একটা ট্রিপ প্ল্যান করা কিন্তু একটা আনন্দের বিষয়, like এটা একটা হ্যাঁ, মজার খুবই। জিনিস। যাই না যাই ট্রিপ তো, প্ল্যান করতে হ্যাঁ। কোনো মানে নাই। সো আপনি এইরকম একটা ট্রিপ প্ল্যান করবেন আমাদের সাথে, বা যে কোনো যেখান থেকে আপনি সার্ভিস নেন না কেন, ওনাদের সাথে গিয়ে আপনি এই ট্রিপটা প্ল্যান করে যদি এরকম সার্ভিস পান, তাহলে কি মনে হয় আমাদের এই ইন্ডাস্ট্রিটা কি আরো বেশি ইভলভ করতে পারে কিনা? বা অবশ্যই করতে পারে। মানুষ এখন অনেক ঘুরছে, ইভেন মানুষ Right. দেশের মধ্যেও ঘুরছে। দেশের মধ্যেও লাইক একটা মেয়ে কিন্তু চাইলে একটা জায়গায় একা যেতে পারছে না, বা মানুষ একটা গ্রুপ চায়। সো 3-4টা ফ্রেন্ড হলে মনে হয় যে আরো মানুষ হলে ভালো হয়। সো গ্রুপ ট্যুর কিন্তু এখন অনেক বাড়ছে। সো এই জায়গা থেকে এটা আরো অনেক অনেক বেশি এক্সপ্যান্ড করার সুযোগ আছে, বা করা উচিত আমি বলবো আসলে। সো ব্যাংককের মতো ডেস্টিনেশনে আমরা রিফাদারের জন্য একটা প্যাকেজ রেডি করেছি, যেখানে ওনার সবকিছু ইনক্লুডেড ছিল, শুধু ভিসাটা বাদে। ভিসাটা আমরা অ্যাড করিনি, যদি ভিসাটাও আমরা অ্যাড করি, যে সেখানে 5,000 টাকার মতো একটা ভিসা চার্জ অ্যাড হবে। সো 1,05,000 টাকাতে আমাদের 7 দিনের একটা সুন্দর প্যাকেজ, যেটা আনকমন ডেস্টিনেশনস উইথ গুড হোটেলস, ব্রেকফাস্ট, ট্রান্সফার, সাইট সিইং অ্যান্ড এভরিথিং উনি পাচ্ছেন 1,05,000 টাকায়। সো এরকম অনেক কিছু আসলে আমরা এক্সপ্লোর করব ফিউচারে, আরও যারা গেস্ট আসবেন ওনার মতো। সো আমরা চেষ্টা করবো যে অডিয়েন্সদের জন্য জিনিসগুলো আরও ইজি করার জন্য, যে ওনারা কিভাবে ইজিলি এই অ্যাক্সেসগুলো পাবে আমাদের মাধ্যমে, বা আমাদের মতো যারা কাজ করছেন এদের মাধ্যমে। এবং আমিও চাই যে এইরকম চেঞ্জগুলোই আসলে আসুক। সো থ্যাংক ইউ। এই সেগমেন্টটা শেষ আমাদের। সো আমরা ট্রিপটা ডিজাইন করলাম। সো আমরা নেক্সট সেগমেন্টটাতে মুভ করব, উইচ ইজ কল্ড দ্য হিডেন গেম সেগমেন্ট। অনেক কথা হলো, অনেক কিছু বললাম। সো এখন আমরা একটু ফান যে সেগমেন্টটা, সেই সেগমেন্টে যাচ্ছি। সো ওয়েলকামিং ইউ অল টু দ্য হিডেন গেম সেগমেন্ট। সো এই সেগমেন্টে আমরা 2টা গেম খেলবো। একটা হচ্ছে যে আপনাকে 3টা ছবি দেখানো হবে, এবং খুবই পরিচিত জায়গা, বাট আপনাকে বলতে হবে যে এই জায়গাগুলো কোথায়। এরপরে আমরা আরেকটা
ইনফরমেশন আপনার কাছ থেকে জানবো, মানে আলাদা একটা জিনিস যেটা আপনি অডিয়েন্সদের সাথে শেয়ার করবেন। সো আমরা এখন প্রথম ছবিটাতে যাব। অডিয়েন্সদের জন্য স্ক্রিনে ছবিটা ভেসে উঠবে, সো আপনারা কমেন্ট সেকশনে সেটা জানাতে পারেন। এটা বালি, বালি, মানে ইন্দোনেশিয়ার কোনো একটা জায়গা, পিঙ্ক বিচ বলে একটা জায়গা আছে, এটা ওকে ওকে, ইন্টারেস্টিং, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার কমোডো আইল্যান্ডের দ্য পিঙ্ক বিচ। এটা আমার একটা মানে আমি এটা ভাবি নাই যে এটা আমি হয়ে যেখানে যাবে। যেতে চাই, এটা আমার লাইক হ্যাঁ, উইশ এক্স্যাক্টলি, লিস্টে আছে। ভেরি নাইস প্লেস। ওকে, সো আমরা এখন সেকেন্ড যেই ছবিটা সেটাতে যাব। এটা কি ভিয়েতনামে? আই ডোন্ট নো, বলেন, আপনি এটা আমি উত্তর দেন। জানি না আসলে। আচ্ছা, তিনটা অপশন দিই, হ্যাঁ, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম। ভিয়েতনাম। না, এটা ফিলিপাইন ছিল। সো okay. ফিলিপাইন, এইটাই হচ্ছে চ্যালেঞ্জটা, যে এই কালচার তো একরকম, সো এদের অনেক মনুমেন্টস এন্ড এভরিথিং এগুলো কাছাকাছি, এটা কি কাছাকাছি ভিয়েতনাম আছে। ভিয়েতনাম Right. একটা ব্যাপার আছে। সো দিস ওয়ান উইল বি ভেরি ইন্টারেস্টিং। এটা যদি বলতে পারেন, ইউ উইল গেট অ্যানাদার। নেপাল? দেন আই ডোন্ট নো, আমার পরিচিত না এটা। বাংলাদেশের কোথাও এটা? নেত্রকোনা? নো, এক্স্যাক্টলি রাইট। সো পাহাড়পুর টাহাড়পুর এরকম কোনো জায়গায়? এটা কান্তজি মন্দির। ওকে। সো ওখানে আপনার হচ্ছে যে এরকম স্কাল্পচার আছে। এত সুন্দর জায়গা আসলে আমরা হয়তো অনেক সময় এক্সপ্লোর করি না বা আমরা জানি না। সো এই জিনিসগুলো যেন ট্রু দ্যাট। সবার সামনে তুলে আনতে পারি। সো কান্তজির মন্দিরের অনেক হিস্ট্রি আছে, এগুলো আমি ব্যাকগ্রাউন্ডে আর না যাই, বিকজ আমিও এত বেশি স্টাডি করে আসিনি। বাট আমি চেয়েছিলাম যে বাংলাদেশের কোনো ডেস্টিনেশন যেটা আপনি বলবেন বিদেশ, এবং সেটাই হয়েছে। সো দ্যাট ওয়াজ ভেরি নাইস। সো আপনি 4 পয়েন্ট পেয়ে জয় লাভ Whatever. করেছেন এন্ড এভরিথিং। সো প্রথম যে গেম সেগমেন্ট সেটা আমাদের গেল, 3টা ছবি দেখালাম, আপনি সেখানে উত্তর দিলেন। এর পাশাপাশি আপনি আপনার দেখা এমন কোনো জায়গা, যে জায়গা আপনার কাছে মনে হয় যে একটা হিডেন জেম, এটা অন্য কেউ এরকম এক্সপ্লোর করে নাই, বাট প্রত্যেকটা মানুষের যাওয়া উচিত। সবাই সবকিছু আসলে এক্সপ্লোর করে ফেলছে এখন, বাট বাংলাদেশ মানুষ আসলে যেতে পারবে এরকম একটা জায়গা বলি যে আমরা এখন তো ভিসার অনেক ঝামেলা আছে, তো অনেক কিছু বলে আসলে লাভ নাই। তো আমি যদি বলি যে মানুষ এখন ট্রাভেল করতে চাইলে যেতে পারবে, ওই এগেইন আমি বলবো যে এখন শ্রীলঙ্কাতে এখনো ভিসা টিসার কোনো ঝামেলা ওরা করতেছে না, এবং শ্রীলঙ্কার প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় হিডেন জিম, বিকজ এক একটা জায়গায় আপনার একটা ওয়াটারফল হয়তো আমাকে ট্যুর মানে ট্রাভেল এজেন্সি দিয়ে দিচ্ছে যে এইটা হচ্ছে সবচেয়ে বড়, এখানে যান। বাট ওই যে স্পেসিফিক জায়গাটা, ওটার থেকেও আরও 5টা ওয়াটারফল আছে যেগুলো আসলে এত বেশি পপুলার না, বাট খুবই সুন্দর, এবং অ্যাকচুয়ালি মানুষ ওই জায়গাগুলো এখন পর্যন্ত এক্সপ্লোর করে নাই। হ্যাঁ, এবং খুবই সুন্দর ওয়াটারফল বলেন, বিচ বলেন, এরকম অনেক কিছু আছে। তো আমি সবাইকে বলবো যে এখন যেহেতু ভিসার কোনো ঝামেলা নাই, কিছু নাই, অ্যান্ড শ্রীলঙ্কা এখনো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, সো আমার মনে হয় যে শ্রীলঙ্কা এক্সপ্লোর করা উচিত আমাদের। আসলে আমাদের এখন শ্রীলঙ্কা বা এই টাইপের যে ডেস্টিনেশন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, শ্রীলঙ্কাতে যেমন আমার খুব ভালো লাগছে বিকজ এখানে মাউন্টেন্স আছে, এখানে হচ্ছে ফরেস্ট আছে, এখানে হচ্ছে বিচ আছে, সবকিছু আছে। সেম কিন্তু বাংলাদেশে এভরিথিং আছে। আমি কদিন আগে বান্দরবন যাওয়ার সময় আমরা একটা গ্রুপ গেলাম, তো আমি বলছিলাম তখন যে ধরো বাংলাদেশে যদি এই বান্দরবনের এরিয়াটা, রাঙামাটি এরিয়াটাকে যদি আরো বেশি টুরিস্ট ফ্রেন্ডলি করা যায়, কারণ এখনো তো ঢুকতে পারমিশন লাগে, সন্ধ্যা 7টার পরে আমরা যেতে পারি না অল, বাট এটাকে যদি অনেক বেশি টুরিস্ট ফ্রেন্ডলি করা যায়, মানুষ কিন্তু ওখানে পাহাড় জঙ্গল সব পাচ্ছে, এবং এত সুন্দর পাহাড় কিন্তু অনেক জায়গায় নাই, মানে মেঘ আমার উপরে মেঘ, নিচে মেঘ, মাঝখানে আমি স্যান্ডউইচ, এদিকে আছে সাজেক। তো এদিক থেকে ঘুরতে 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 এদিকে আপনি আসলেন চিটাগং, কক্সবাজার, মানে সবকিছু এভরিথিং। সো বাংলাদেশে অনেক কিছু এক্সপ্লোর করার আছে। সো ট্রু, এটাই আমরা চাই আসলে, যে বাংলাদেশের ডোমেস্টিক টুরিজমও আসলে অনেক বেশি গ্রো করুক, যেখানে উই হ্যাভ এভরিথিং। হ্যাঁ, আমাদের সাগর আছে, পাহাড় আছে, বন আছে, সব আছে। আমি একদম সুন্দরবন আপনার সাথে 100% একমত, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যদি ডোমেস্টিক ট্যুরিজমটাকে আরেকটু সেফ ওয়েতে এক্সপ্লোর করার সুযোগ করে দেই, আই থিঙ্ক বাংলাদেশি মানুষরা আসলে আর আশেপাশে দেশগুলোতেও হয়তো ওরকম এক্সপ্লোর করতে যাবে না, আগে দেশ এক্সপ্লোর করবে। এই ছিল আমাদের হিডেন গেম সেগমেন্ট। সো আমরা হিডেন গেম সেগমেন্টটা শেষ করলাম। দ্য নেক্সট সেগমেন্ট ইজ ফর আওয়ার অডিয়েন্সদের উদ্দেশ্যে আমাদের একটা গেমস আমরা ছুড়ে দিব। সো আপনাদের জন্য যেটা আমরা প্ল্যান করেছি সেই সেগমেন্টটা হচ্ছে দ্য রিমোট গেমস সেগমেন্ট। সো আপনি ঘরে বসেই আমাদের এই ভিডিওটা দেখছেন বা আমাদের এই কথাগুলো শুনছেন। সো আপনাদের মধ্যে যারা আজকের সেগমেন্টটা দেখছেন, এই সেগমেন্টটাতে আপনাদের জন্য একটা খুব সুন্দর গিফট আছে, সেটা হচ্ছে আপনি ডোমেস্টিক যে কোনো একটা এয়ার টিকিট জিতে নিতে পারেন। সেটা কক্সবাজার হতে পারে, আপনার হোম টাউন হতে পারে, বা যে কোনো জায়গা হতে পারে। সো আপনি একটা এয়ার টিকিট র্যাফেল ড্রতে জিততে পারেন। এইটা পার্টিসিপেশনের জন্য আমাদের 2-3টা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা একটু শেয়ার করছি এখন। সো এখন যেটা হবে, স্ক্রিনে একটা ছবি যাবে, সেই ছবিটা কোন জায়গার ছবি এইটা আপনাদেরকে কমেন্টে লিখতে হবে, এবং তার সাথে আপনাদের এই
ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সো দ্যাট আপনি যে এই গেমটাতে পার্টিসিপেট করছেন এইটা আমরা জাজ করতে পারি এবং নেক্সট এপিসোডে আমরা উইনার অ্যানাউন্স করে দিব। সো দিস সেগমেন্ট ইজ ফর ইউ। প্লিজ আপনারা সবাই লেগে পড়েন এই কম্পিটিশনে, অ্যান্ড উই ওয়ান্ট টু ইনভাইট ইউ টু দ্য নেক্সট এপিসোড সো দ্যাট উই ক্যান হ্যান্ড ওভার দ্য গিফট টু ইউ। সো থ্যাংক ইউ। সো অডিয়েন্সদের জন্য আমরা চেষ্টা করেছি কিছু একটা রাখার, প্রত্যেকটা এপিসোডে আমরা চেষ্টা করবো কিছু একটা রাখার, সো দ্যাট আসলে মানুষের তো শেখার শেষ নাই বা জানার শেষ নাই। সো ওই জায়গাতে আমরা নতুন নতুন কি ইনফরমেশন দিতে পারছি সেটাই আমাদের মেইন টার্গেট। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা শেষ যেই জায়গাটা সেটারও একটা সেগমেন্টের নাম দিয়েছি, সেটা হচ্ছে শেষের কবিতায়। সো সো Nice. শেষের কবিতায় আমরা আপনার কাছ থেকে জানতে চাবো কেমন লাগলো আমাদের এই পডকাস্টটাতে এসে। আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের ফার্স্ট রিয়েল পডকাস্টটা ইন্ট্রোডিউস করার জন্য। অডিয়েন্স বলেন বা আমাদের ট্রাভেলার হোক বা ইন্ডাস্ট্রির মানুষ হোক, সবাই যেন বুঝতে পারে ফার্স্ট হ্যান্ড যে আসলে কাস্টমাররাও কি চায় আর আমরাও কি অফার করতে পারি। সো জায়গাতে কেমন লাগলো আজকে আমাদের পডকাস্টে এসে, এবং আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যেটা আপনি বলতে চান প্লিজ। আমার ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে, সো ঘোরাঘুরি নিয়ে আড্ডা দিতে আমার খুবই ভালো লেগেছে। আর অডিয়েন্সদের জন্য বলতে চাই যে আপনারা নেক্সট যেখানেই যাবেন অবশ্যই ট্রিপ টেকার্সকে একটা নক দিবেন, কারণ ওনারা আসলে খুব সুন্দর করে, আমার মনে হয়েছে যে ওনারা আসলে খুব সুন্দর করে আপনাদেরকে একটা ট্যুর প্ল্যান করে দেয়। বিকজ আমাকে 5 মিনিটে যেটা করে দিচ্ছে, আমার ধারণা আর একটু সময় নিলে আরো Right. ভালো মতো করে দিতে পারতো। আমি যদি আরেকটু কমাতে বলতাম যে আরেকটু বাজেট ফ্রেন্ডলি করেন, আই গেস আপনারা সেটা পারতেন, হ্যাঁ, রাইট? of course. আপনারা যেখানেই যাচ্ছেন যাওয়ার আগে কিন্তু অবশ্যই ট্রিপ টেকার্স একটা নক দিতে। থ্যাংক ইউ ট্রিপ টেকার্সের নাম বলার জন্য। আমি অত বেশি বলতেও চাই না, বিকজ আমরা আসলে একটা নতুন আড্ডার ছলে না, আসলে বলতে হবে তো, আপনারা তো অনেক ভালো সার্ভিস দিচ্ছেন, সো এটা তো হ্যাঁ জানতে হ্যাঁ হবে। মানে চেষ্টা করছি এখনো। উই আর ভেরি নিউ, আমরা মার্কেটেও আসছি লাস্ট 1 বছর ধরে জাস্ট মার্কেটে আছি। সো থ্যাংক ইউ আপনাকে আজকে সময় করে আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা ভবিষ্যতে নতুন কোনো সেগমেন্টে আপনাকে আবার ডাকবো এবং সেই জায়গায় আমরা আরো অনেক ফ্রেন্ডসদেরকে নিয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করব, এবং দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ট্রিপে, ইনশাআল্লাহ। যেখানে আমরা একসাথে হয়তো ট্রাভেলও করব। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাই লাভলি অডিয়েন্স, থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা ইন্ট্রোডিউস করেছি দ্য পাসপোর্ট স্টোরিজ আপনাদের জন্য, এবং আপনাদের স্টোরিগুলোও আমরা শোনার জন্য মুখিয়ে আছি। আপনি আপনার স্টোরিটা, আপনার ইউনিক স্টোরি বা এক্সপিরিয়েন্স যেটাই হোক, সেটা আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া এই ইমেল অ্যাড্রেসে, এবং হয়ে যেতে পারেন আমাদের নেক্সট পডকাস্টের গেস্ট। সো আমরা দেখা করবো আপনাদের সাথে, সবার সাথে কোনো এক পডকাস্টে বা কোনো এক ইন্টারভিউতে এরকম আড্ডা দেওয়ার জন্য, এবং অনেক বেশি ফান হবে সেই আড্ডাগুলোতেও। টিল দেন সবাই ভালো থাকবেন, অ্যান্ড আনটিল নেক্সট টাইম, take it easy and trip healthy. Ishti Ahmed taking off for today. Thank you so much.